হাই এভরিবডি, আজকে শুধু গল্প হবে। সেলজুকে ঘটে যাওয়া ঘটনা, এই ধরো আনাতোলিয়ায় সেলজুকদের প্রতি দীর্ঘ প্রত্যুত্তর, বাইজেন্টাইনদের নিয়ে, মিলিক শাহকে নিয়ে খুঁটিনাটি সব তুলে ধরবো এই গল্পে। অনেক তথ্য পাবে। তো শুরু করছি প্রথম থেকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো কিন্তু। একটা সময় চলছিল যা আনুমানিক 950 থেকে 1250 সাল পর্যন্ত স্থায়ী ছিল। লোহার গলনের প্রযুক্তি যা উন্নতির সঙ্গে মিলিত হয়ে ইউরোপে জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, বিশেষ করে আজকের ফ্রান্স, ইংল্যান্ড এবং জার্মানিতে। ঘোড়ার নাল ও ভারী লাঙল ব্যবহারের ফলে নতুন উর্বর জমিতে চাষ করা সম্ভব হয়, যা জনসংখ্যা বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করে। এই জনসংখ্যা বৃদ্ধির কারণে উপযুক্ত পরিস্থিতিতে অনেক মানুষ সশস্ত্র তীর্থযাত্রায় যোগ দিতে সক্ষম হয়। অন্যদিকে পুরো মধ্যপ্রাচ্য শুষ্ক এবং অতিশয় শীতল শীতের কারণে অস্থিতিশীল হয়ে পড়ে। হাজার হাজার বছর ধরে অঞ্চলটির শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত মিশর টানা কয়েক বছরের খরার কারণে অনুর্বর হয়ে যায়, যার ফলে ইসলামী বিশ্বের নানা অংশে দুর্ভিক্ষ এবং মহামারী ছড়িয়ে পড়ে। শীত আরও তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে বহু তৃণভূমির মানুষ পশ্চিমের দিকে অভিবাসন শুরু করে এবং নিজেদের টিকে রাখার জন্যে পথে যা পায় সব লুটপাট করতে থাকে। এই জলবায়ু অস্থিতিশীলতার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক অস্থিতিশীলতাও দেখা দেয়। একসময় শক্তিশালী আব্বাসিদ খলিফা বাগদাদে কেবল একটি আধ্যাত্মিক প্রধান ছিলেন। বাস্তবে তিনি ছিলেন বর্তমান শাসক বুইউইদ রাজবংশের নিয়ন্ত্রণাধীন একটি পুতুলের মতো। সেলজুকরা ওঘুজ তুর্কিদের একটি গোত্র ছিল, একটি ছোট ও তুলনামূলকভাবে দুর্বল গোষ্ঠী। তারা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়েছিল এবং প্রতিদানে জমি পাওয়ার জন্য তাদের সামরিক সেবা দিত। যদিও তারা সুন্নি ইসলাম গ্রহণ করেছিল, গজনাবিদ সাম্রাজ্য তাদেরকে একটি হুমকি হিসাবে দেখত। যখন সেলজুক নেতা তুহগ্রিল নিজেকে খুরাসানের শাসক হিসেবে ঘোষণা করলেন, তখন গজনাবিদ সুলতান মসুদ একটি অভিযান চালান। তিনি হেরাত ও নিশাপুর শহর জয় করার পর মেরভের দিকে এগিয়ে যান, কিন্তু পথে তার সরবরাহ শৃঙ্খলাকে হিট অ্যান্ড রান কৌশলের মাধ্যমে বিঘ্নিত করা হয়। 50,000 সৈন্য ও 12টি হাতি নিয়ে বিশাল সামরিক বাহিনী হঠাৎ মরুভূমিতে আটকে যায়, যেখানে তাজা পানি নেই। 23 মে 1040 সালে দান্দানাকান যুদ্ধ ঘটে, ইতিহাসের অন্যতম বড় চমক হিসেবে পরিচিত। মাত্র 16,000 জনের হালকা সজ্জিত বাহিনী গজনাভিদ সুলতানকে তার ভাইজির, প্রধান সচিব ও সেনাপ্রধানদের সামনে লজ্জাজনকভাবে পরাজিত করে। তারা কেবল খারাপভাবে পালাতে সক্ষম হয়। এরপর গজনাবিদ সাম্রাজ্য ক্রমে পতনশীল হয়ে যায় ও গৃহযুদ্ধের দিকে এগোতে থাকে। তারা ভারতের এক ছোট্ট অংশ ছাড়া সব কিছু হারায়, আর সেলজুকরা উত্থান করে। তুঘ্রিল তার ভাই চাগরিকে খুরাসানের গভর্নর হিসাবে নিয়োগ দেন আর নিজে পরবর্তী 10 বছরের মধ্যে আধুনিক ইরানের বেশিরভাগ অংশ জয় করে ভ্যাসেল হিসাবে নিয়ন্ত্রণ করেন। একটি ছোট দল বুনিয়াদি বিদ্রোহীর দ্বারা বিশাল সাম্রাজ্য গড়ার মূল দুটি কারণ ছিল তুঘ্রিল এবং তার অনুসারীদের সামরিক দক্ষতা এবং ধার্মিকতা। এটি অনেক সুন্নি অনুসারীকে আকৃষ্ট করেছিল। এই উত্থান মূলত ইরানের শিয়া জনগোষ্ঠী এবং বিশেষ করে ফাতেমিদ খলিফাতের দিকে লক্ষ্য স্থির করেছিল। কিন্তু তুঘ্রিল বুঝতে পেরেছিলেন মিশর জয় করার আগে তাকে অবশ্যই অশ্বিন অবস্থায় থাকা পূর্ব রোমান সাম্রাজ্যকে পরাজিত করতে হবে। আগে যেমন দেখিয়েছি, বাইজেন্টাইনরা প্রায় অস্থির অবস্থায় ছিল। বসিল দ্বিতীয় দ্বারা অর্জিত বিশাল এলাকাগুলো তারা টিকিয়ে রাখতে কষ্ট পাচ্ছিল। এর মধ্যে নতুনভাবে গঠিত ইবেরিয়ার থিমও ছিল। এর পাশাপাশি তারা ফাতেমিদদের সঙ্গে তুলনামূলকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখত। তারা একে অপরকে প্রায়শই উপহার পাঠাত, বন্দীদের মুক্তি দিত এবং 1037 সাল থেকে হলি সেপালক্রারের চার্চ পরিচালনায় নিয়োজিত ছিল। রোমানদের দুর্বল করার পাশাপাশি আধুনিক আজারবাইজানের গুরুত্বপূর্ণ ঘাসের জমি নিশ্চিত করতে তুঘ্রিল 1048 সালে একটি আক্রমণ বাহিনী পাঠান। এটি প্রথমে পরাজিত হলেও একই বছরের সেপ্টেম্বরে তার সৎ ভাই ইব্রাহিম ইনালের নেতৃত্বে একটি আরও বড় বাহিনী পাঠানো হয়। বাইজেন্টাইন সেনাবাহিনী আগের মতো শক্তিশালী ছিল না। অনেক সেরা সৈন্যকে পশ্চিমে পাঠানো হয়েছিল বিদ্রোহী সেনা মোকাবেলার জন্য। নতুন জয়কৃত আনি অঞ্চলের গভর্নর চেয়েছিলেন সেলজুকরা গ্রামাঞ্চলে হামলা করার আগে প্রিএমটিভ আক্রমণ চালাতে,
কিন্তু ভাসপুরাকানের গভর্নর, যিনি শেষ বুলগেরিয়ান সম্রাটের ছেলে ছিলেন, সাবধানতার পরামর্শ দেন এবং সঠিক মুহূর্তের অপেক্ষা করেন। সেনানায়করা পরামর্শ মেনে সামরিক পদক্ষেপে বিলম্ব করে এবং জর্জিয়ার রাজপুত্র লিপারিটের থেকে সাহায্য আসার জন্য অপেক্ষা করে। সেলজুকরা ট্রেভিজন্ড এবং তার্নের মধ্যে পুরো এলাকা লুটপাট করে, কিন্তু প্রধান বাহিনী প্রধানত বেসিয়ানের জেলায় মনোনিবেশ করে। তারা আর্টজে নামক বাজার শহরে আক্রমণ চালায়, যেখানে রক্ষাকারীরা আগুন এবং তুর্কি তীরের মাঝে আটকে পড়ে। হাজার হাজার মানুষ নিহত হয় বা দাসে পরিণত হয়। শহর লুটপাট ও ধ্বংস হয়ে যায়। জর্জিয়ার সহায়ক বাহিনী পৌঁছার সঙ্গে সঙ্গে বাইজান্টাইনরা কপেট্রন দুর্গের নিকটবর্তী সমভূমিতে যুদ্ধে নামার জন্য প্রস্তুতি নেয়। সমকালীন সূত্রগুলো সংখ্যাকে অনেকটা বড় দেখায় এবং আমাদের কাছে সঠিক তথ্য নেই, তবে এটি ছিল একটি বিশাল যুদ্ধ, যেখানে সেলজুকদের সংখ্যাগত সুবিধা ছিল। জর্জিয়ানরা কেন্দ্রে অবস্থান নেয়, ভাসপুরাকানের গভর্নর বাম পাশে থাকেন আর আনি অঞ্চলের গভর্নর ডান পাশ সামলান। যুদ্ধ শুরু হয় সন্ধ্যায় এবং বেশিরভাগ অংশ অন্ধকারে লড়াই হয়। দুই বাইজান্টাইন কমান্ডার পাখি দিকের সেলজুক আক্রমণকে পরাজিত করতে সক্ষম হন, তবে কেন্দ্রে ইব্রাহিম লিপারিটকে বন্দী করে নেন, যখন তার ঘোড়া তীরে আহত হয়। এরপর ইব্রাহিম পূর্ব দিকে সরে যান আর রোমানরা নিজেদের ঘাঁটিতে ফিরে যান। এই রাতের লড়াই ছিল এই পক্ষগুলোর মধ্যে প্রথম বড় সংঘর্ষ এবং এর ফলাফল মিশ্রিত। সেলজুকরা মানুষ ও খ্যাতি দুইয়েতেই ক্ষতিগ্রস্ত হয়, তবে তারা অনেক উট নিয়ে লুটপাট সহ ফিরে আসে। অন্যদিকে বাইজান্টাইনরা খুব সীমিত সম্পদে দুইবারের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়, কিন্তু অঞ্চলের ধ্বংস, যান্ত্রিক ও অর্থনৈতিক প্রভাব দীর্ঘকাল ধরে থাকে। জর্জিয়ার নেতা মুক্তি পান। শর্ত হিসেবে তিনি প্রতিশ্রুতি দেন যে আর কখনো সেলজুকদের সঙ্গে লড়বেন না। একটি দূত কনস্ট্যান্টিনোপলিসে পাঠানো হয়, সম্রাটের কাছ থেকে ভ্যাট বা উপহার দাবির জন্য। এই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়, তবে তুগরিলকে রাজধানীতে মসজিদ পুনঃস্থাপনের জন্য অনুমতি দেওয়া হয়। 1050 সালের দিকে সেলজুকদের একজন গুরুত্বপূর্ণ মিত্র কাকুইদ এমির ফারামুরজ বিদ্রোহ করে, কিন্তু নোম্যাডরা দ্রুত তাকে পরাজিত করে এবং ইসফাহান দখল করে, ফলে সমগ্র পার্সিয়ার নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসে। যেখানে পরিস্থিতি এগোচ্ছিল তা দেখে পুতুল আব্বাসিদ খলিফা তুগরিলকে বাগদাদে আমন্ত্রণ জানান শিয়া বুইদ রাজবংশকে পরিবর্তন করার জন্য। এটি 1055 সালে ঘটানো হয়, মক্কায় তীর্থযাত্রার ভিন্ন কাহিনীর ছদ্মবেশে। শক্তি সঞ্চয়ের সত্ত্বেও সেলজুক সাম্রাজ্য সবচেয়ে শক্তিশালী পরিবারের সদস্যদের এবং পারস্য প্রশাসকদের আনুগত্যের উপর নির্ভর করত, যারা প্রায়ই অস্থির বা বদলাতে পারে। তুহগ্রিলের ভাইজির আল কুন্দুরি নিয়মিতভাবে সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন, নিজের স্বার্থসিদ্ধির জন্য। অন্যদিকে ইব্রাহিম, যিনি মনে করতেন যে তার লুটপাটের কৃতিত্ব যথেষ্ট দেওয়া হয়নি, 1058 সালে বিদ্রোহ করেন, কিন্তু তিনি পর্যাপ্ত সমর্থন সংগ্রহ করতে পারলেন না এবং তার সৎ ভাই তুহগ্রিল তাকে তীরের দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন। অভ্যন্তরীণভাবে সেলজুকরা একেবারেই বিভক্ত ছিল এবং তাদের নিয়মিত সামরিক অভিযান চালানোর প্রয়োজন ছিল। এই ক্ষুধা মেটানোর জন্য তুহগ্রিল বার্ষিক লুটপাটকারী দল বাইজেন্টাইনে পাঠাতে শুরু করেন। এর শুরু হয় 1058 সালে মেলেটিনে আক্রমণ দিয়ে। একই সঙ্গে আর্মেনিয়া এবং লেভান্ট অঞ্চলে সম্প্রসারণ শুরু হয়। একই সময়ে বাইজেন্টাইন ও ফাতিমিদরা উভয়েই ভাঙচুরের সমস্যায় ভুগছিল। ফাতিমিদদের শাসনরত ছিলেন আল মুস্তানসির বিল্লাহ, যিনি 1036 থেকে 1094 সাল পর্যন্ত শাসন করেন। এমন একজন দীর্ঘকাল শাসনরত কিন্তু অদক্ষ মুসলিম শাসক। তার শাসনকালে ক্ষমতা তার মাতার থেকে ভাইজিরদের হাতে চলে যায়, আর তুর্কদের একটি দল ইতিমধ্যেই মিশরের ইতিহাসের অন্যতম খারাপ দুর্ভিক্ষে ভোগামান জনসংখ্যাকে হয়রানি করত। লেভান্টের উপকূলীয় শহরগুলো বেশিরভাগ স্বায়ত্তশাসিত ছিল এবং 1060-এর দশকে দ্রুত সেলজুকদের হাতে পড়ে যায়। 1063 সালে সেলজুক সুলতান মারা যান, তার ভাইপো সুলেমানকে আইনি উত্তরাধিকারী হিসেবে নিয়োগ দেওয়ার পর। বাস্তবে সুলেমানের বড় ভাই আল্প আরসলান দায়িত্ব নেন এবং রেইয়ের রাজধানীর দিকে অগ্রসর হন।
অন্যদিকে তুহগ্রিলের চাচাতো ভাই কুতালমিশ জিও সিংহাসন দাবি করছিল গির্দকুহ থেকে দ্রুত যাত্রা শুরু করে শহরে পৌঁছান। তবে ভাইজির আল কুন্দুরি আল্প আর্সলানের পক্ষে সমর্থন ঘোষণা করেন, যা কুতালমিশকে নভেম্বর 1063 সালে শহর অবরোধে বাধ্য করে। এই বিলম্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়, কারণ আল্প আর্সলানের সেনাবাহিনী পৌঁছায় এবং কুতালমিশকে তার শত্রুর সঙ্গে লড়াই করতে বাধ্য করে, যেখানে তার প্রতিপক্ষের অগ্রভাগ ভেঙে পড়ে। জানতে পেরে যে বাকি সেনা পূর্বে অবস্থান করছে, দখলদার কুতালমিশ একটি খালের ধারা পরিবর্তন করার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত আল্প আর্সলান মরুভূমি পেরিয়ে তার আত্মীয়কে পরাজিত করেন। পালানোর সময় কুতালমিশ একটি খাড়ি থেকে পড়ে যায় আর তার সন্তানদের বন্দী হিসেবে নেওয়া হয়। আল্প আর্সলানের হাতে ছিল অনেক বড় চ্যালেঞ্জ, তাই তিনি তৎক্ষণাৎ আর্মেনিয়া এবং জর্জিয়ার দিকে অভিযান শুরু করেন। 25 দিনের ঘেরাও শেষে তিনি মহান শহর আনি জয় করেন। ঠিক এই সময় পূর্ব রোমান সাম্রাজ্য অবশেষে তাদের পূর্ব সীমান্তে মনোযোগ দিতে সিদ্ধান্ত নেয়, যার নেতৃত্ব দেন উদ্যমী রোমানস চতুর্থ। কিন্তু আল্প আর্সলানের দক্ষ নেতৃত্ব এবং যাযাবর কৌশলগুলো ধীরে প্রতিক্রিয়া দেখানো এবং বিভক্ত সাম্রাজ্যের বিরুদ্ধে কার্যকর ছিল। 1071 সালে মানজিকের্তো যুদ্ধের পর রোমানস বন্দী হন এবং পরে মুক্তি পান। এর ফলে আরেকটি গৃহযুদ্ধ শুরু হয়, আর আল্প আর্সলান পূর্ব দিকে মনোযোগ দেন। পরবর্তী ঘটনাগুলো বিভিন্ন সূত্রে ভিন্নভাবে বর্ণিত, তবে সবচেয়ে সম্ভাব্য ক্রম ছিল আল্প আর্সলান কারাখানিদ বর্জেম দুর্গ ঘেরাও করে জয় করেন। দুর্গের কমান্ডারকে সুলতানের সামনে আনা হয় এবং মৃত্যুদণ্ডের জন্য খুঁটিতে বাঁধা হয়। তিনি অভিযোগ করেন যে তিনি এমন লজ্জাজনকভাবে মারা যেতে চান না। তখন আল্প আর্সলান তাকে ছাড়ার আদেশ দেন এবং প্রথমবারের মতো তীর ছুঁড়েই লক্ষ্য মিস করেন। এরপর সেই মানুষটি সুলতানের দিকে ছুটে আসে। সুলতান সিংহাসন থেকে উঠে পড়েন, কিন্তু হোঁচট খেয়ে পড়ে যান। হতাশ দুর্গের মালিক তার ছুরিটি নিয়ে সুলতানকে একাধিকবার ছেদ করেন। শেষ পর্যন্ত একজন দাস তাকে হত্যা করে। আল্প আর্সলান 4 দিন আহত অবস্থায় ভোগেন এবং পরবর্তীতে মারা যান। তাকে উত্তরাধিকারী হিসাবে তার ছেলে মালিক শাহ স্থাপন করা হয়। এর ফলে অভ্যন্তরীণ অস্থিতিশীলতার আরেকটি সময় শুরু হয়, যখন প্রতিদ্বন্দ্বী উপজাতি একে অপরের সঙ্গে লড়াই শুরু করে এবং স্বতন্ত্রভাবে লুটপাট চালায়। কুতালমিশের 4 ছেলে আনাতোলিয়ায় পালিয়ে যান। বড় ভাই সুলেমান কূটনীতি ও চতুর সামরিক কৌশল ব্যবহার করে শেষে বাইজেন্টাইনদের সঙ্গে জোট বাঁধেন, যারা তাকে পশ্চিম আনাতোলিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দুর্গ দেন। এর ফলে তিনি সুলতানেট অফ রুম প্রতিষ্ঠা করেন। মেলিক শাহ প্রথম তার শাসনকাল শুরু করেন চাচা কাভর্তকে পরাজিত করে। এরপর তিনি কারাখানিদ ও গজনাভিদদের দিকে মনোযোগ দেন, যারা আল্প আর্সলানের মৃত্যুর সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, এবং তাদের দুজনকেই পরাজিত করেন। 1076 সালে অশান্ত নাউকিয়া তুর্কমান উপজাতির নেতা দামেস্ক এবং দক্ষিণ সিরিয়ার বেশিরভাগ এলাকা দখল করে। তবে কায়রোতে পরাজয়ের পর তিনি মালিক শাহ প্রথমের কাছে সাহায্যের আবেদন করেন। তার ভাই তুতুস দামেস্কে পাঠানো হয় ফাতিমিদদের অবরোধ ভাঙার জন্য। তিনি সফলভাবে শহর রক্ষা করেন, নাউকিয়া নেতাকে হত্যা করেন এবং একটি ঘাঁটি তৈরি করেন, যেখান থেকে তিনি সিডন, গিবেলকার, টিবেরিয়াস, রামলা, জাফফা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জেরুজালেম জয় করেন। মেলিক শাহ প্রথমের শাসনকাল ছিল সেলজুক সাম্রাজ্যের শিখরে। তার অসাধারণ দক্ষ ভাইজির নিজাম আল মুলক রাজ্যকে স্থিতিশীল ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ নীতি প্রণয়ন করেছিলেন। অনেক স্কুল ও জ্যোতির্বিদ্যা কেন্দ্র স্থাপন করা হয়, যা পরে ইউরোপের বিশ্ববিদ্যালয়ের প্রারম্ভ হিসাবে বিবেচিত। বাণিজ্য সহজ করতে গুরুত্বপূর্ণ রাস্তা বরাবর কারাভান সেরাই নির্মাণ করা হতো, যেখানে খাবার ও আশ্রয় প্রদান করা হতো। কর, প্রশাসন ও বিচার ব্যবস্থা কেন্দ্রভিত্তিক করা হয় এবং সবচেয়ে যোগ্য ব্যুরোক্র্যাটরা তা পরিচালনা করতেন। 1092 সালে শিকার অভিযানকালে তার মৃত্যু ঘটে এবং সেলজুক সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্যের মতো ভেঙে পড়ে। তার 4 ছেলে, বিভিন্ন উপজাতি এবং স্থানীয় গভর্নররা নিজেদের অংশ কেটে নেয়। তুতুস এবং সুলেমান আলেপ্পো নিয়ন্ত্রণের জন্য সংঘর্ষে লিপ্ত হন। উভয়ই নিজেদের সুলতান ঘোষণা করেন। ঠিক এই সময়ে আমাদের গল্প আবার অ্যালেক্সিওস কোমনেনসের দিকে ফিরে যায়,
যিনি সম্প্রতি নরম্যান সংকট সমাধান করেছেন এবং এখন একটি বড় অভিযান প্রস্তুত করছিলেন। এই অভিযান ছিল পেচেনেক যাযাবররা এবং দানিউব নদীর তীরে থাকা স্থানীয় শহরগুলোর বিরুদ্ধে, যারা তাদের সমর্থন করছিল। এই বিভাজন 1 দশকেরও বেশি সময় ধরে ছিল, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় যখন অ্যালেক্সিওস ফিলিপোপোলিসে পলিসিয়ান সম্প্রদায়ের সঙ্গে কঠোর আচরণ করেন, যারা নরম্যান অভিযানে সাহায্য করতে অস্বীকৃতি জানায়। দুটি বিদ্রোহী গোষ্ঠী এবং পেচেনেগরা জোট বাঁধেন এবং 1087 সালে থ্রেসিয়াতে আক্রমণ চালায়, কনস্টান্টিনোপলিসের উপকণ্ঠ পর্যন্ত পৌঁছায়। নোম্যাডদের খুঁজে খুঁজে ছুটানোর পরিবর্তে অ্যালেক্সিওস একটি বড় পরিকল্পনা তৈরি করেন। 40 দিনের মধ্যে তিনি এবং তার প্রধান সেনাপ্রধানরা একটি বিশাল সেনা একত্রিত করেন, যা উত্তরের দিকে অগ্রসর হবে, আর একটি বিশাল নৌবাহিনী নদীর মুখে চলমান সেনার গতিপথ অনুসরণ করবে। যুদ্ধ পরিষদে প্রধান সেনাপ্রধান নিকেফোরাস ব্রাইনিজিয়স, একজন অন্ধ প্রাক্তন প্রতিদ্বন্দ্বী, বলেন, স্যার, যদি আপনি হাইমাস পর্বত পার হন, আপনি দ্রুততম ঘোড়াগুলো অনুভব করবেন। অন্য কাউন্সিল সদস্য যখন বিস্তারিত জানতে চায়, তিনি সংক্ষেপে বলেন, পলায়নের জন্য। সতর্কবার্তা এবং শতাব্দীর অভিজ্ঞতা সত্ত্বেও অ্যালেক্সিওস সরাসরি ড্রাস্টার শহরের দিকে অগ্রসর হন, যাতে পেচেনেকদের প্রয়োজনীয় সরবরাহ থেকে কেটে ফেলা যায়। শান্তি আলোচনা করার জন্য দূত পাঠানো হয়, কিন্তু অ্যালেক্সিওস এই অভিযানে খুব বেশি বাজি ধরেছিলেন এবং কেবল একটি চুক্তি নিয়ে ফিরে আসেননি, তাই তিনি তাদেরকে আটক করেন। এবার রাগান্বিত নোম্যাডরা বাইজান্টাইনদের খাদ্য সংগ্রহ এবং শিবিরে হিট অ্যান্ড রান কৌশল চালায়। তবুও অ্যালেক্সিওস সেই বাণিজ্যিক শহরে পৌঁছে এটি দখল করেন, শুধুমাত্র 2টি দুর্গ ছাড়া, যা রক্ষাকারীরা ধরে রাখে। একটি ঘেরাও এবং নোম্যাড বাহিনীর মাঝখানে আটকে পড়তে না চেয়ে অ্যালেক্সিওস সেনাকে পশ্চাৎপদেশে চালিয়ে নিয়ে যান এবং পেচেনেকদের সঙ্গে খোলা লড়াই শুরু করেন। তিনি জানতেন যে দীর্ঘ সময় ধরে সৈন্যদের টিকিয়ে রাখা সম্ভব নয়। খুব দ্রুত ঘোড়সাওয়াররা দেখা যায়। অ্যালেক্সিওস কেন্দ্রে অবস্থান নেন আর ডান বাম পাখি ভাই আড্রিয়ানোস এবং নিকেফোরাস মেলিসেনোস নিয়ন্ত্রণ করেন। তিনি পাদতলের সৈন্যদের নির্দেশ দেন যে কোনো অবস্থায় তাদের ফরমেশন ধরে রাখতে হবে। পেচেনেগরা তাদের রথ দিয়ে একটি বৃত্ত তৈরি করে পিছনে অবস্থান নেয়। দুই পক্ষই দীর্ঘ সময় ধরে লড়াই চালায়। নোম্যাডরা ঘোড়ায় বসে তীর ছুঁড়ে রোমানদের এড়িয়ে চলতে থাকে। উভয় পক্ষই বড় ক্ষতি ভোগ করে। হঠাৎ আরেকটি গোষ্ঠী আকাশরেখায় দেখা দেয়, যা সাম্রাজ্যিক সেনাকে পালাতে বাধ্য করে। রোমানোসের ছেলে যুদ্ধকালে নিহত হয়, আর অ্যালেক্সিওস নিজেই ভোরে ভোরায় স্পিয়ার আঘাত পায়। পালানোর সময় বাইজান্টাইনরা সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য সঙ্গে আনা ভার্জিন মেরির সৃষ্ট চাদর ঝোপে লুকিয়ে রাখতে বাধ্য হয়। সৈন্যরা ভেঙে, ছিটকে এবং নোম্যাডদের দ্বারা তাড়া খেয়ে অনেক সপ্তাহ জঙ্গলে হারিয়ে যায়, পরে বাড়ি ফিরে আসে। যুদ্ধ শেষ হওয়ার পরও আরেকটি নোম্যাড দল কুমানরা, যারা পেচেনেকদের সাহায্যের জন্য আহ্বান জানানো হয়েছিল, পৌঁছায়। তারা লুটপাটের অংশ চায়, কিন্তু পেচেনেকরা দাবি করে যে ধ্বংসস্তূপ এবং লুট সামগ্রী আহত সৈন্যদের মধ্যে বিতরণ করা উচিত। বিতর্ক নিয়ন্ত্রণ হারায় এবং দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। শেষ পর্যন্ত কুমানরা সমস্ত লুটপাট জয়ী হয় এবং পেচেনেকদের ধাওয়া করে। পরবর্তী 3 বছরে অ্যালেক্সিওস তার কৌশল পরিবর্তন করেন। তিনি ছোট ছোট ইউনিট নিয়ন্ত্রণ শুরু করেন, যারা লুটপাট প্রতিরোধ করে নোম্যাডদের খুঁজে বের করতে সাহায্য করত। একবার এমন ঘটনা জানা যায়, যেখানে অ্যালেক্সিওস শহরের প্রাচীরের উপর রথ ঝুলিয়ে নিচে থাকা অজ্ঞাত নোম্যাডদের উপর ফেলে বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন। ব্যালকান অঞ্চলের কৃষকরা পদাতলে নিযুক্ত হন, আর তুর্কি এবং লাতিন ঘোড়সওয়াররা ভাড়া দেওয়া হয়। তবে আনাতোলিয়ায় একটি নতুন হুমকি আসে, একজন বিদ্রোহী সেলজুক সুচাকা। যদিও তিনি তাত্ত্বিকভাবে সুলতানেট অফ রোমের অংশ, 1088 সালে স্মির্না থেকে একটি নৌবাহিনী তৈরি করেন এবং এজিয়ান দ্বীপগুলো লুটপাট ও দখল করতে শুরু করেন, যেমন লেসবস, সামস, চিওস এবং রোডস। তিনি 2টি বিদ্রোহী গভর্নরের সঙ্গে সমন্বয় করেন, যারা ক্রেট ও সাইপ্রাসে অ্যালেক্সিওসের করনীতি নিয়ে অসন্তুষ্ট ছিলেন। দ্রাস্তরের যুদ্ধের খবর পেয়ে চাকা পেচেনেকদের সঙ্গে যোগাযোগ করে, কনস্টান্টিনোপলিসে নতুন আক্রমণ চালানোর জন্য তাদের প্ররোচিত করে, আর নিজে নৌবাহিনী দিয়ে অ্যালেক্সিওসকে ব্যস্ত রাখে। এর জবাবে অ্যালেক্সিওস কুমানদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদেরকে নিজের পাশে আনেন। তিনি তাদের প্রতিশ্রুতি দেন যে কোনো যুদ্ধে ধরা পড়া বন্দী এবং লুটপাট তাদের ভাগ হবে। 1091 সালে পেচেনেগরা আবার থ্রেসিয়াতে লুটপাট চালায়। রোমানরা লেভুনিয়নে কুমানদের সঙ্গে মিলিত হয়। যৌথ সেনা পেচেনেকদের বিরুদ্ধে গঠন করা হয়। অ্যালেক্সিওস কুমানদের পাশে সেনার মানক পতাকার বাহকদের পাঠান, যাতে যুদ্ধের মাঝপথে তারা বিশ্বাসঘাতকতা না করে। বাম পাশে সেলজুক ও লাতিন নাইটরা বিভ্রান্ত পেচেনেকদের ধাওয়া করে। তারা তীরের প্রচণ্ড আঘাতে ক্ষতিগ্রস্ত, আর তাদের পেছনে থাকা রথের কারণে পালানোর কোনো উপায় থাকে না। ফাঁদ সাজানো হয়। এখন সাম্রাজ্যিক পদাতল সামনে এগিয়ে যায় এবং নোম্যাডদের হত্যা শুরু করে, যারা তাদের স্ত্রী এবং সন্তানদেরও সঙ্গে এনেছিল। অ্যালেক্সিওস এই বড় জয়কে কাজে লাগিয়ে দাসদের মাধ্যমে সৈন্যদের জলভর্তি মদপাত্র সরবরাহ করেন, যাতে তারা পুনরায় শক্তি পায় এবং কাজ শেষ করতে সক্ষম হয়।
হত্যা এতটা ব্যাপক ছিল যে একটি প্রবচন জন্মায়, যা 29 এপ্রিল 2091 এর সঙ্গে সম্পর্কিত। একটি দিনের কারণে স্কিথিরা কখনো মে মাস দেখেনি। বাস্তবে কিছু মানুষ পালাতে সক্ষম হয়, আর অনেককে বন্দী করা হয় এবং থেসালনিকির কাছে বসতি করে তাদের সেনাবাহিনীতে রাখেন। তবে যেভাবেই হোক, তারা ইতিহাসে আর বড় ভূমিকা পালন করতে পারবে না। এই হুমকি মোকাবেলা করার পর অ্যালেক্সিয়াস জন ডুকাসকে চাকা এবং বিদ্রোহীদের বিরুদ্ধে নৌবাহিনীর নেতৃত্ব দেয়। এই অভিযান সম্পন্ন করতে বছর কাটে এবং কোষাগার আরও ক্ষয় হয়। একই সময়ে আনাতোলিয়ায় সেলজুকদের প্রতি দীর্ঘ প্রত্যুত্তর প্রত্যাশিত ছিল, কিন্তু সার্বরা 1090 সালে বিদ্রোহ করেছিল এবং সম্রাটের মনোযোগ প্রয়োজন, কারণ তারা সব গ্রামাঞ্চল লুটপাট করছিল। অ্যালেক্সিয়াস ঘোষণা করেন যে তিনি পশ্চিমের দিকে যাচ্ছেন, যা অভিজাতদের জন্য বিস্ময়কর, যারা পূর্বে তাদের সম্পত্তি পুনরুদ্ধারের জন্য উদ্গ্রীব ছিল। ডাইরাচিয়ামের দিকে যাওয়ার পথে একটি ষড়যন্ত্র গড়ে ওঠে। নাইকিফোরস ডিওজেনেস, রোমানস চতুর্থের আরেক ছেলে, অ্যালেক্সিয়াসকে হত্যা করার চেষ্টা করেন কিন্তু ধরা পড়েন। যন্ত্রণার পর ষড়যন্ত্রকারীদের পরিচয় প্রকাশ হয়। সম্রাটের জন্য বিস্ময়কর বিষয় হল, তালিকায় ছিলেন প্রাক্তন সম্রাজ্ঞী মারিয়া, তার শ্বশুর এবং নিজের ভাই আদ্রিয়ানোস। একাধিক সফল নীতি ও মিত্রতা থাকা সত্ত্বেও অ্যালেক্সিয়াস জানতেন যে তিনি একা আনাতোলিয়া পুনরুদ্ধার করতে পারবেন না। সেই লক্ষ্য অর্জন করা যাবে শুধুমাত্র বিদেশি সেনার সাহায্যে, যারা শুধুমাত্র সোনার বা উপাধির জন্য লড়াই নয়, বরং কিছু মহান উদ্দেশ্য নিয়ে লড়াই করে। তবে সেলজুক এবং ফাতিমিরা দুর্বল ছিল। এই গল্প এখানেই শেষ নয়। এই ভিডিওতে 100 লাইক পেলে পরবর্তী ভিডিওতে আমরা এই ধাঁধার তৃতীয় এবং শেষ অংশ দিয়ে দিব।